you. Good morning to everyone. Today we are going to learn about the ethers. Already we have finished the chapter alcohol. So today we are going to start the ethers. And in this chapter, what we will learn, or in this class specifically, we will learn about the structure of ethers, then nomenclature, then synthesis of ethers, and if we have enough time, physical properties, and also we can learn about the chemical properties, though I didn't mention here, but already I have prepared the slides. So if we can cover up, so let's start. First, what is ether? All of you are familiar with the word ether and also the functional group. একটা অক্সিজেনের যদি দুইটা ভ্যালেন্সি দুইটা অ্যালকাইল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ এটা দিয়ে ফিল আপ হয় অথবা অকুপাইড হয়, তাহলে সেই ধরনের মলিকুলকে আমরা বলতে পারি ইথার। তো এই দেখো, ইথারস আর এ ক্লাস অফ কম্পাউন্ডস হুইচ কন্টেইন অ্যান অক্সিজেন লিংক টু অ্যালকাইল। এই যে একটা অ্যালকাইল, এই যে আরেকটা অ্যালকাইল, তাহলে অ্যালকাইল অর হাইড্রোকার্বন গ্রুপ। তো এখানে আমরা যেটাকে হাইড্রোকার্বন বলছি বা অ্যালকাইল বলছি একই জিনিস। তাহলে সেই ক্ষেত্রে এই যে ইথার এবং মানে ইথারটা হলো যে একটা অ্যালকাইল, দুইটা অ্যালকাইল গ্রুপ এর কি করবে, একটা অক্সিজেনের দুই পাশে যদি দুইটা অ্যালকাইল গ্রুপ অথবা দুইটা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেই ধরনের কম্পাউন্ডকে আমরা বলবো ইথার। এখন এই যে আমি দুইটা আর লিখেছি, এই দুইটা আর যদি একই রকম হয়, মানে এই আরটাকে যদি আমি মিথাইল, এটাকেও মিথাইল, এটাকে ইথাইল, এটাকে যদি ইথাইল, এরকম করে করে যদি আমি অলওয়েজ দুইটা একই ধরনের গ্রুপ অ্যাড করি, তাহলে সেই ইথারকে বলবো আমরা সিমেট্রিক্যাল ইথার। মানে এটাকে সিম্পল ইথারও বলা যেতে পারে অথবা সিমেট্রিক্যাল, মানে এই অক্সিজেনের রেসপেক্টে যদি দুই সাইড কনসিডার করো, you will get both sides are very similar, therefore or symmetric, therefore we can consider these types of ether as symmetric ether. And if you have two different groups compared to oxygen atom, এই অক্সিজেন অ্যাটমের দুই পাশে যদি দুই ধরনের অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে this ether would be unsymmetric or mixed ethers। তাহলে দুইটা করে ওয়ার্ড বলছি, যেখানে সিমিলার, যে দুইটা যদি একই ধরনের অ্যালকাইল গ্রুপ, সেটা হতে পারে মিথাইল, দুইটা মিথাইল, দুইটা ইথাইল, দুইটা প্রোপাইল, হোয়াটএভার, ডাজন্ট ম্যাটার। বাট যদি দুইটা অ্যালকাইল গ্রুপ সেম থাকে, তাহলে সেই ইথারকে আমরা বলবো আইদার সিমেট্রিক ইথার অর সিম্পল ইথার। আর যদি এই অ্যালকাইল গ্রুপ দুটো ডিফারেন্ট হয়, তাহলে আমরা সেখানে বলবো যে দিস কম্পাউন্ড অ্যাজ মিক্সড ইথার অর আনসিমেট্রিক্যাল ইথার। তাহলে আনসিমেট্রিক্যাল ইথার আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারি। এটা একটা মিথাইল, এটা ইথাইল, এটা প্রোপাইল, এটা ইথাইল, এটা প্রোপাইল, এটা মিথাইল, এরকম করে করে জাস্ট টু ডিফারেন্ট গ্রুপস। if we add two different groups in the as the two parts or two sides of the oxygen atom, then we will get a unsymmetric ether or mixed ether। তাহলে এখানে দেখো এক্সাম্পল আছে, এটা হলো একটা সিমেট্রিক ইথার আর এটা একটা আনসিমেট্রিক ইথার অথবা মিক্সড ইথার। তাহলে সিমেট্রিক ইথার দুই পাশে যদি আমাদের একই ধরনের গ্রুপ থাকে, তাহলে সেটাকে আমরা বলছি সিমেট্রিক ইথার অথবা সিম্পল ইথার। আর এইটা হলো একটা, এটা একটা মিথাইল, এটা একটা ইথাইল, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখানে C2H6 হবে না, C2H5 হবে, তাই না? C2H5, ওকে। তাহলে মিথাইল ইথাইল এরকম করে এই যদি হয়, সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি কি এটা একটা মিক্সড ইথার আর এটা হলো সিম্পল ইথার, ওকে। এখন আমরা এই ইথারটাকে মাঝে মধ্যে এভাবে চিন্তা করা হয়, যেমন আমি বলেছি যে একটা অক্সিজেনের দুই পাশে দুই ধরনের যদি দুইটা অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ থাকে, তাহলে এই কম্পাউন্ডটাকে বলবো আমরা ইথার। এখন দ্য ফাংশনাল গ্রুপ, এই যে ইথারের ফাংশনাল গ্রুপ কার্বন, অক্সিজেন, কার্বন,
তাই না? এই যে ইথারের ফাংশনাল গ্রুপ কার্বন অক্সিজেন কার্বন which is often referred to as ইথারিয়াল গ্রুপ, এই গ্রুপটাকে আমরা ইথারিয়াল গ্রুপ বলি। যেমন বিভিন্ন সময় আমরা অ্যালকোহলের গ্রুপকে অ্যালকক্সি গ্রুপ বা হাইড্রোক্সিল গ্রুপ বলি, অথবা হ্যালাইড গ্রুপ। তো সেক্ষেত্রে এক্স যেগুলো আছে হ্যালোজেন গ্রুপ আছে বা হ্যালোজেন থাকলে সেক্ষেত্রে আমরা হ্যালাইড গ্রুপ বলি, এরকম করে। তাহলে এই যে ফাংশনাল গ্রুপটা আছে কার্বন অক্সিজেন কার্বন, এই ফাংশনাল গ্রুপটাকে আমরা ইথারিয়াল গ্রুপও বলতে পারি। ওকে, তাহলে ইথার্স মে বি কনসিডার্ড অ্যাজ ডেরিভেটিভস অফ অ্যালকেনস। আচ্ছা, এইখানে একটা জিনিস, আমরা একটা অক্সিজেন অ্যাটম বা এই যে ইথারিয়াল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপ, এটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে এইটা নিয়ে আমরা অনেকটাই কনফিউজড। তো সেই ক্ষেত্রে কেউ কেউ চিন্তা করে কি যে যদি অ্যালকেন থেকে, আমাদের অ্যালকেনের ফর্মুলা থাকে কি এরকম করে CH3 তারপরে CH2 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 তারপরে লাস্টে একটা CH3, এরকম করে একটা লং চেইন হতে পারে। অথবা যদি আরো ছোট হয়, তাহলে আরো ছোট হয় বা বড় হয়, সেক্ষেত্রে আমাদের মেইনলি থাকে কি যে দুই পাশে CH3 আর মাঝখানে যতগুলো আছে সেগুলো CH2। আচ্ছা, তাহলে এখন এভাবে চিন্তা করা যায় যে যদি একটা অ্যালকেনের একটা CH2 কে, মাঝখান থেকে যদি একটা CH2 কে আমরা একটা অক্সিজেন দিয়ে রিপ্লেস করি, দেন উই ক্যান হ্যাভ এ ইথার। দেখো এইখানে এই যে একটা অ্যালকেন ছিল, এই অ্যালকেন, এটা একটা আর, এটা একটা আর, তাহলে এই অ্যালকেনের মাঝখানে যতগুলো আমি মেম্বার বলেছি সবগুলোই কিন্তু CH2। তাহলে কোনোভাবে যদি একটা CH2 গ্রুপকে একটা অক্সিজেন এটা দিয়ে, তাহলে অক্সিজেনের দুই পাশে ধরে ডাবল বন্ড, তাহলে এই অক্সিজেন অ্যাটম দিয়ে যদি এই CH2 গ্রুপকে কোনোভাবে রিপ্লেস করা যায়, দেন উই ক্যান হ্যাভ অ্যান ইথার। তাহলে এই যে একটা মলিকুল যা পাওয়া যাবে, দেখো এখান থেকে এই CH2 টাকে যদি আমরা একটা অক্সিজেন দিয়ে রিপ্লেস করি, দেন ইউ উইল গেট ROR। এই আর যা ছিল, দুই পাশে দুইটা আর ছিল, ঠিকই আছে, জাস্ট আমরা কি করলাম, একটা অ্যালকেনের ভিতর থেকে একটা CH2 গ্রুপকে একটা অক্সিজেন অ্যাটম দিয়ে রিপ্লেস করে দিলাম বা সাবস্টিটিউট করে দিলাম, দেন উই ক্যান কনসিডার দ্যাট কম্পাউন্ড অ্যাজ ইথার। আরো ব্যবস্থা আছে, দিস কম্পাউন্ডস আর অলসো লুকড আপন অ্যাজ দ্য monoalkyl derivatives of alcohols। ওকে, অ্যালকোহলের ফর্মুলাটা কি আমরা জানি, এই দেখো, এই দিস ইজ দ্য ফর্মুলা অফ অ্যালকোহল, ROH। আচ্ছা, তাহলে এই যে ROH, এখান থেকে একটা হাইড্রোজেনকে যদি, এই একটা হাইড্রোজেনকে যদি একটা অ্যালকাইল দিয়ে সাবস্টিটিউট করতে পারি, তাহলেও কিন্তু আমরা একটা ইথার পেতে পারি। তাহলে এই যে অ্যালকাইল আছে, অ্যালকোহল আছে, এই অ্যালকোহলের একটা হাইড্রোজেনকে যদি একটা অ্যালকাইল গ্রুপ, এই দেখো, তাহলে এই যে অ্যালকোহল ছিল, সেই অ্যালকোহলের একটা হাইড্রোজেনকে যদি একটা অ্যালকাইল দিয়ে সাবস্টিটিউট করি, দেন উই আর গেটিং অ্যান ইথার। ইভেন উই হ্যাভ সাম আইডিয়া দ্যাট একটা ওয়াটার মলিকুল থেকে যদি দুইটা হাইড্রোজেনকে, এই দেখো এটা একটা ওয়াটার মলিকুল, তাহলে এই ওয়াটার মলিকুলের দুইটা হাইড্রোজেনকে যদি দুইটা অ্যালকাইল দিয়ে রিপ্লেস করা যায় বা সাবস্টিটিউট করা যায়, দেন উই ক্যান হ্যাভ অ্যান ইথার। ঠিক একইভাবে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেনকে, এটা একটা অ্যালকাইল আর এই একটা অ্যালকাইল, তাহলে দুইটা অ্যালকাইল দিয়ে যদি আমরা রিপ্লেস করি, তাহলেও কিন্তু আমরা ইথার পেতে পারি। সো what is the origin of ether? It has some confusion. However, we can explain in different way that an ether can be formed in several ways, including, এখানে আমরা বলেছি কি যে একটা অ্যালকেনের যদি মাঝখান থেকে একটা CH2 গ্রুপকে একটা অক্সিজেন দিয়ে রিপ্লেস করি, then we can have an ether. Again, if we have, or if we can replace one hydrogen of an alcohol or two hydrogens of water with alkane, in that case we can have one ether. So by this way we can have the idea that how ethers can be formed. So
we have mentioned 3 different ways. Now what is the structure of ethers? So ইথারের বেসিক আইডিয়া কিন্তু আমরা শিখলাম যে দুই ধরনের ইথার হতে পারে এবং সেই ইথারটা আসলে কি গ্রুপ বা কি কম্পাউন্ড, যে যদি একটা অক্সিজেন অ্যাটমের দুই পাশে দুইটা অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলেছি ইথার। এবং যদি দুইটা এই অক্সিজেনের দুই পাশে দুইটা সিমিলার অর এক্স্যাক্টলি সেম গ্রুপ থাকে তাহলে সেই গ্রুপটাকে বা সেই ইথারকে বলবো আমরা সিম্পল ইথার অর সিমেট্রিক ইথার। আর যদি দুইটা ডিফারেন্ট গ্রুপ থাকে দেন উইল কল ইট অ্যাজ আনসিমেট্রিক অর মিক্সড ইথার্স। তারপরে দেখলাম কি যে এটা আসলে কোন জায়গা থেকে তৈরি হয় অথবা এটা আমরা কিভাবে এই ইথার রেডিকালটা অথবা ইথার ফাংশনাল গ্রুপটা পেলাম। সেটা কখনো এরকম মনে হয় যে একটা অ্যালকেনের থেকে যদি মাঝখান থেকে একটা CH2 গ্রুপকে একটা অক্সিজেন অ্যাটম দিয়ে রিপ্লেস করা যায়, অথবা একটা অ্যালকোহলের একটা হাইড্রোজেনকে যদি আমরা একটা অ্যালকাইল গ্রুপ দিয়ে, অথবা একটা ওয়াটার মলিকুলের যদি দুইটা হাইড্রোজেনকে দুইটা অ্যালকাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করি, দেন উই ক্যান ফাইন্ড দ্য ইথার। ওকে, নাও উই লাইক টু সি দ্য স্ট্রাকচার। এখন আমরা যখন অ্যালকেনের স্ট্রাকচার পড়েছি, অ্যালকেনের স্ট্রাকচার পড়তে গিয়ে আমরা এইরকম একটা কার্বনের স্ট্রাকচার দেখিয়েছিলাম, তাই না? এই যে কার্বনের স্ট্রাকচারটা ছিল সেখানে কার্বনের কি হয়, প্রত্যেকটা কার্বন sp3 হাইব্রিডাইজ থাকে, তাই না? তাহলে অ্যালকেনের প্রত্যেকটা কার্বন sp3 হাইব্রিডাইজ থাকে। তাহলে এইখানে আমাদের হবে কি, অ্যালকেনের সাথে দুই পাশে দুইটা অ্যালকেন আর মাঝখানে একটা অক্সিজেন। তাহলে আমাদের আসলে এখানে হচ্ছেটা কি, যে একটা অক্সিজেনের আউটার মোস্ট শেলে ইলেকট্রন থাকে কয়টা? টোটাল আমরা জানি 6টা ইলেকট্রন থাকে। তাহলে একটা অক্সিজেনের আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন থাকে। যদি আমরা লুইস কনফিগারেশন দেখাই, মানে ডট অ্যান্ড ক্রস ফর্মুলা এরকম করে যদি দেখাই, সেই ক্ষেত্রে যদি একটা অক্সিজেনের দুই পাশে দুইটা ভ্যালেন্সি হতে হয়, দেন হোয়াট উই ক্যান কনসিডার দ্যাট এই যে অক্সিজেনের একটা ইলেকট্রন এই অ্যালকেনের বা কার্বনের, তাই না? আমরা যখন অ্যালকেন লিখেছি সেখানে অবশ্যই কি লিখেছি, কার্বন দেখিয়েছি। কার্বনটা হলো sp3 হাইব্রিডাইজড অরবিটাল বিশিষ্ট। তার মানে কি, 4টা অরবিটাল থাকে, এক্স্যাক্টলি সিমিলার শেপের 4টা অরবিটাল, sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এবং প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন থাকে। আচ্ছা, তাহলে sp3 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 এই যে একটা কার্বন। এখন অক্সিজেনের যে অবস্থা, অক্সিজেনের আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রন থাকলে তাহলে এখান থেকে ও কি করতে পারে, যদি দুইটা বন্ধন গঠন করতে হয়, ডেফিনেটলি ইট নিড টু শেয়ার 2 ইলেকট্রনস উইথ 2 অ্যালকাইল গ্রুপস, তাই না? এই যে একটা অ্যালকাইল আছে, ডান পাশে একটা অ্যালকাইল গ্রুপ, এই বাম পাশে আরেকটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এই অ্যালকাইল গ্রুপটা আসলে আমরা ধরবো কি, কার্বন হিসেবেই ধরি, যা sp3 হাইব্রিডাইজড কার্বন। তাহলে এই কার্বন যদি sp3 হাইব্রিডাইজড হয়, সেক্ষেত্রে তার অরবিটাল পিকচার যেটা আমি দেখালাম, অরবিটাল পিকচারটা অনেকটা এরকম, যে এর প্রত্যেকটা বিষয়ের মধ্যে এই যে একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই অরবিটাল দুইটার মধ্যে বন্ধন কোণ হলো অ্যারাউন্ড 109 ডিগ্রি অর সামটাইম 109.5 ডিগ্রি। আর এই যে এই প্রত্যেকটা কিন্তু একইভাবে আছে, এরকম। এই যে আমার 3টা আঙ্গুল আর উপরে যদি আরেকটা ধরা হয় এরকম করে আসলে, তো সেই ক্ষেত্রে এই যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এই যে sp3 হাইব্রিডাইজড অরবিটাল কার্বনের অথবা অ্যালকাইল গ্রুপের, এটা একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। নাও এখন তাহলে ওই যে sp3 হাইব্রিডাইজড অরবিটাল আছে, এই যে অ্যালকাইল গ্রুপের sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এবং এই যে অক্সিজেনের ফ্রি ইলেকট্রন আছে, তাই না? সরি, অক্সিজেনের আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন আছে, তার মধ্যে থেকে যদি দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এইখানে sp3 হাইব্রিডাইজড অরবিটালে আমরা বলেছি কি, যে এর প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন থাকে। তাহলে সেই একটা ইলেকট্রন আর এইখানে অক্সিজেনের যদি একটা ইলেকট্রন শেয়ার করে, তাহলে এখানে একটা সিগমা বন্ধন বা সিঙ্গেল বন্ড ফর্ম করতে পারে। ঠিক একইভাবে
আর একটা অ্যালকাইলের সাথে আর একটা ইলেকট্রন যদি শেয়ার করে অক্সিজেন, তাহলে সেক্ষেত্রে এইখানে আর একটা সিগমা বন্ধন তৈরি হতে পারে। তাহলে the oxygen atom in ethers forms a bridge between the two alkyl groups by forming two single bonds। তাহলে এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে আর একটা সিঙ্গেল বন্ড, আর এই যে দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন, তার মানে এই চারটা ইলেকট্রন সেখানে কি হচ্ছে, আনহাইব্রিডাইজড অথবা সরি মানে লোন পেয়ার হিসেবে থাকছে। আচ্ছা, তাহলে লোন পেয়ার হিসেবে থাকছে। এখন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে আসলে ইথারের মৌলিক স্ট্রাকচারটা এইরকম, আর অক্সিজেন আবার আর, এবং এখানে দুইটা লোন পেয়ার রয়েছে। আচ্ছা, দুইটা লোন পেয়ার থাকলে যদি স্ট্রাকচারটা এরকম হয়, আবার thus the electronic structure of ethers may be written as, এটা হলো যেটা আমরা লুইস কনফিগারেশন দিয়ে দেখালাম। যদি অরবিটাল পিকচারের কথা বলি, তাহলে একটা অক্সিজেনের সাথে দুইটা অ্যালকাইল গ্রুপের, এই অ্যালকাইল গ্রুপগুলো আছে sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড অরবিটালের সাথে একটা অক্সিজেন তার ফ্রি ইলেকট্রন অথবা আনপেয়ার্ড ইলেকট্রন যুক্ত করে বা শেয়ার করে, তখন কি হচ্ছে, একটা সিগমা বন্ধন বা সিঙ্গেল বন্ড ফর্ম করছে, আবার এইখানে আর একটা সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ধন তৈরি হচ্ছে। তাহলে এই হলো আমাদের ইথার মলিকুল তৈরি হচ্ছে। বাট একটু প্রবলেম আছে, এইটা হলো ইনিশিয়ালি মানুষ চিন্তা করেছে যে আসলে এই রকম হতে পারে এবং লুইস কনফিগারেশন অনুযায়ী ঠিক আছে। বাট এক্সপেরিমেন্টালি দেখা গেল কি যে এইখানে একটা জিনিস আমি একটু বলে নেই, যদি এইরকম অবস্থা হয় যে এই অক্সিজেন এইখানে কি আছে, এই অক্সিজেনের এক জোড়া লোন পেয়ার, এই আর এক জোড়া লোন পেয়ার, তাহলে এখানে আছে একটা ফ্রি ইলেকট্রন, এখানে আর একটা ফ্রি ইলেকট্রন, তাহলে এই দুইটা ফ্রি ইলেকট্রন কি করছে, sp3 হাইব্রিডাইজড অরবিটালের সাথে ওভারল্যাপের ফলে বা শেয়ার করার ফলে এখানে একটা সিগমা বন্ধন তৈরি হচ্ছে। আবার আর একটা অ্যালকাইল গ্রুপের সাথে যদি এরকম করে সিগমা বন্ধন, এখানে আর একটা সিঙ্গেল ইলেকট্রন আছে অথবা লোন নন বন্ডেড ইলেকট্রন আছে অথবা ফ্রি ইলেকট্রন আছে, তাহলে এই ফ্রি ইলেকট্রন আর একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত হয়ে আর একটা সিগমা বন্ধন তৈরি করে। তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে বন্ধন কোণ, এই যে এখানে অ্যালকাইল এবং একটা অক্সিজেন এর মধ্যে যে বন্ধন অ্যাঙ্গেল বা বন্ড অ্যাঙ্গেল, আর এইখানে আর একটা অ্যালকাইল এবং এই অক্সিজেনের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল, তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটা তাহলে আর ও আর, এই যে বন্ধন কোণ, এই ভ্যালুটা এইখানে হওয়ার কথা বা আইডিয়া যেটা করা হচ্ছে সেই অনুযায়ী হওয়ার কথা 90 ডিগ্রি। কারণ এইখানে এক জোড়া লোন পেয়ার, এখানে আর এক জোড়া লোন পেয়ার, তাহলে চারটা এখানে যদি অরবিটাল থাকে, তাহলে সেই ক্ষেত্রে এর বন্ধন কোণটা 90 ডিগ্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে সায়েন্টিস্টরা এটা রিসার্চ করে দেখেছেন যে এই যে অ্যালকাইল এবং অক্সিজেন এবং আরেকটা অ্যালকাইল, এর মধ্যে বন্ধন কোণ 90 ডিগ্রি না, এর কাছাকাছিও না, এর বন্ধন কোণটা ক্লোজ টু sp3 হাইব্রিডাইজ, যেমন আমরা বলেছি যে 109.5 ডিগ্রি, তার কাছাকাছি, যেটা আমি এখানে দেখাবো। এক্সপেরিমেন্টাল এভিডেন্স সাজেস্ট দ্যাট আর ও আর প্রাইম অর অথবা আর ও আর যাই বললে কেন বন্ড অ্যাঙ্গেল, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল এভিডেন্স সাজেস্ট দ্যাট আর ও আর প্রাইম অ্যাঙ্গেল ইজ 110 ডিগ্রি। তাহলে এখন আমি যে কথা বলেছি যে এইখানের যে স্ট্রাকচার অথবা আমরা এইখানে যে স্ট্রাকচার দেখাইছি, এই অনুযায়ী কিন্তু এটা আসলে দুইটা ইলেকট্রন যদি এক সাইডে দেই, এই যে দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, সেই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা আরো কম হওয়ার কথা। দুই জোড়া লোন পেয়ার এখানে আছে, আমরা যদি দুই জোড়া লোন পেয়ার এক সাইডে দেই, এই যে এক জোড়া লোন পেয়ার, এই যে আর এক জোড়া লোন পেয়ার, সেই ক্ষেত্রে এই বন্ড অ্যাঙ্গেলটা আরো কমে যায়। যে এই যে 90 ডিগ্রি যা ছিল, চারটা যদি সমানভাবে চিন্তা করি, একটা পয়েন্টের চারপাশে চারটা সমকোণ বা চারটা 490 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে পারে, কিন্তু যখন এইখানে দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে এই দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এরা কি করবে, এরা নিজেদের মধ্যে রিপালশন হবে, তাই না? এই যে এই লোন পেয়ার ইলেকট্রন নিজেদের মধ্যে রিপালশনের ফলে তখন এখানকার মাঝখানের গ্যাপটা একটু বেড়ে যাবে,
কারণ রিপালশন হচ্ছে সিমিলার ইলেকট্রন বা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, তাহলে দুই জোড়া ইলেকট্রন একে অপরকে রিপালস করছে, যেই কারণে এর মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা তখন আরো বেড়ে যাবে। তার মানে এইখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর থাকছে না, তাহলে এটা 90 থেকে বড় হয়ে যাচ্ছে, মনে করো 95 বা 96 এরকম করে, তাহলে সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা তো আরো ছোট হয়ে যাওয়ার কথা। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি 90 অ্যারাউন্ড। বাট এক্সপেরিমেন্টালি যেটা দেখা গেছে, কি যে এই যে আর ও আর প্রাইম এই অ্যাঙ্গেলটা অ্যারাউন্ড 110 ডিগ্রি। তার মানে কি, আমরা এইখানে যে কনসেপ্টটা ইউজ করেছি, যে এখানে বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তো নাই, এর থেকে অনেক বেশি। তার মানে তখন সায়েন্টিস্টরা চিন্তা করতে শুরু করলো যে এই যে ইথার মলিকুল, এই ইথার মলিকুলের অক্সিজেন অ্যাটমটাও sp3 হাইব্রিডাইজড। কারণ আমরা sp3 হাইব্রিডাইজেশন যখন বলেছি কার্বনের কথা, কার্বন, মিথেন, ইথেন, প্রোপেন যতগুলো বলেছি, প্রত্যেকটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? 109.5 ডিগ্রি, which is very close to the bond angle between R O R in ether. ইথার মলিকুলের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা আছে সেটাও ভেরি সিমিলার। তার মানে তখন সায়েন্টিস্টরা চিন্তা করতে শুরু করলেন যে এর বন্ড অ্যাঙ্গেল যেহেতু sp3 বন্ড অ্যাঙ্গেলের একদম ক্লোজ, 110 আর হাতটা হলো 109.5, সো দ্যাট ক্যান বি sp3 হাইব্রিডাইজড। এবং তখন সায়েন্টিস্টরা দেখলো যে আসলে আমরা এই ইথারের স্ট্রাকচারটাকে যদি এইভাবে রিপ্রেজেন্ট না করে, যে আমরা যেভাবে দেখাইছি একটু আগে, যে এখানে এইভাবে রিপ্রেজেন্ট না করে যদি অক্সিজেনটাকেও sp3 হাইব্রিডাইজড অরবিটাল হিসেবে রিপ্রেজেন্ট করি, দেন উই ক্যান এক্সপ্লেইন দ্য প্রপার্টিজ অফ ইথার মলিকুল ইভেন বেটার। সো এখন আমরা দেখি, আমরা যখন বলেছি যে এই কার্বনের আউটারমোস্ট শেলে 4টা ইলেকট্রন থাকে, তাহলে 4টা, প্রত্যেকটা একটা এস আর 3টা পি মিলে তৈরি হলো sp3 হাইব্রিডাইজড অরবিটাল। ঠিক একই ভাবে অক্সিজেনেরও আউটারমোস্ট শেলে 6টা ইলেকট্রন থাকে। আচ্ছা, 6টা ইলেকট্রন থাকলে তাহলে একটা 2s আর 3টা 2p, এই যে একটা 2s এবং 3টা 2p, এই গুলো মানে এখানে যে 6টা ইলেকট্রন আছে, তাহলে আমাদের 2টা অরবিটাল ফিল আপ হলো। এখন এই যে 4টা যে অরবিটাল ছিল, একটা এস এবং 3টা 2p, এই 4টা অরবিটাল মিলে সমান আকৃতির এবং সমান সাইজের বা সেম শেপের 4টা sp3 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করলো, যেটা টেট্রাহেড্রাল। এবং এখানে আমাদের যেহেতু অলরেডি ওই sp3 হাইব্রিডাইজড এর যখন অক্সিজেনের কথা চিন্তা করেছি, অক্সিজেনের আউটারমোস্ট শেলে 6টা ইলেকট্রন থাকলে সেক্ষেত্রে এই 6টা ইলেকট্রনের মধ্যে 2 জোড়া ইলেকট্রন থাকে পেয়ার, আর বাকি 2টা থাকে এই যে কার্বনের যেমন একটা সিঙ্গেল ইলেকট্রন আছে কার্বনের প্রত্যেকটা sp3 হাইব্রিডাইজড অরবিটালে, তাহলে এখানে এটা একটা sp3 হাইব্রিডাইজড, এটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, কিন্তু টোটাল নাম্বার অফ ইলেকট্রন ফর দিস অরবিটালস, এটার জন্য আছে 2টা, এটার জন্য আছে 2টা, আর এটার জন্য একটা, এটার জন্য একটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু 6টা ইলেকট্রন ঠিকই পাচ্ছি। এবং এখন অন্য আরেকটা কার্বন যা অলরেডি sp3 হাইব্রিডাইজড অরবিটালে আছে, তাহলে সেই রকম একটা কার্বন এর একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল যদি এই অক্সিজেনের একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল যেখানে মাত্র একটা ইলেকট্রন আছে এইখানে যদি আসে, তাহলে কিন্তু এখানে কোনো বন্ধন গঠন করতে পারবে না। কারণ কি, অলরেডি ওর 2টা ইলেকট্রন এখানে আছে। সেক্ষেত্রে ইলেকট্রন ও কি করতে পারে, যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট হতে পারবে, বাট নট দ্য কোভ্যালেন্ট বন্ড। কারণ আমরা জানি যে যদি পার্শিয়ালি ফিল্ড বা হাফ ফিল্ড ইলেকট্রন থাকে তখন ইলেকট্রন গুলো শেয়ার করতে পারে, আর যদি ফুল ফিল্ড থাকে তাহলে এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই 2টা অরবিটালে ইলেকট্রন গুলো ফিল্ড আছে, কমপ্লিটলি ফিল্ড আছে, যে কারণে এইগুলো কিন্তু আর কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে না। যদি কখনো তার মানে নিয়ার বাই কাউকে পায় সুবিধা মতো, যে একটা প্রোটন যার ইলেকট্রন ঘাটতি আছে,
তাকে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে, তার মানে কোঅর্ডিনেট কোভ্যালেন্টের মাধ্যমে সেখানে একটা বন্ধন গঠন করতে পারে। বাট ইথারের জন্য আমাদের ওইসবের কিছু দরকার নেই। তাহলে এই যে যে অক্সিজেনটা, এই অক্সিজেনটাও কিন্তু একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল বিশিষ্ট মানে অ্যাটম। তাহলে এই কার্বনের সাথে একটা sp3 হাইব্রিডাইজড অরবিটালের আর একটা, যেখানে একটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন শেয়ার করে এখানে একটা সিগমা বন্ধন গঠন করলো। আবার অন্য আর একটা কার্বনের সাথে, যেই কার্বনটাও কিন্তু sp3 হাইব্রিডাইজড, তাহলে এটাও sp3 হাইব্রিডাইজড, এটাও sp3 হাইব্রিডাইজড। তাহলে সোজা কথায় আমরা যেভাবে ইথেন মলিকুল অথবা প্রোপেন মলিকুল এদের স্ট্রাকচারটা যেমন চিন্তা করি, এখানে এক্স্যাক্টলি সিমিলার, শুধুমাত্র ওই ইথেনের ক্ষেত্রে কি হয়, আমাদের আরো দুইটা হাইড্রোজেন থাকে এক্সট্রা, দুইটা কার্বনের সাথে যেভাবে বন্ধন গঠন করার পরে আরো দুইটা করে হাইড্রোজেন থাকে, সেই কারণে আমরা CH2 লিখি এরকম করে, যে কারণে আমরা ওখানে CH2 লিখলাম। আর এইখানে ওর কোনো ফ্রি ইলেকট্রন অথবা সিঙ্গেল ইলেকট্রন না থাকার কারণে ও কারোর সাথে বন্ধন গঠন করতে পারে না, যে কারণে আমরা এখানে পাচ্ছি একটা সিগমা বন্ড বা সিঙ্গেল বন্ড, আর এখানে একটা সিগমা বন্ড, আর এই যে দুই জোড়া লোন পেয়ার। সো যেহেতু এই অক্সিজেনটাও sp3 হাইব্রিডাইজড, so that we are getting the bond angle very close to the tetrahedral structure, যেটা আমি বলেছি যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার এই যে অ্যালকেনের জন্য, এই অ্যালকেনের জন্য তাদের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার বন্ড অ্যাঙ্গেল হয়ে থাকে 109.5 ডিগ্রি। এবং এই ইথারের তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এই বন্ড অ্যাঙ্গেলটা এখন আর 90 ডিগ্রিতে আর নেই, এই বন্ড অ্যাঙ্গেলটা এখন 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে। তাহলে এইটা আসলে আমার একটু এরকম করে আঁকা উচিত ছিল, এটাকে আর একটু রোটেট করে এটা 109 ডিগ্রি এইরকম করে, তাহলে এটাকে একটু রোটেট করে দেই, ফরম্যাট, তাহলে অ্যাকচুয়ালি এরকম করে বন্ডটা হয়। তো আমরা যেটা দেখলাম এই হলো অবস্থা। এখন তাহলে এই যে স্ট্রাকচারটা, এই যে 100 এর এখানে একটা ইলেকট্রনটা দূরে সরে গেছে, এনিওয়ে তোমরা বুঝে নিলেই হলো যে তাহলে সেক্ষেত্রে এই অরবিটালে একটা ইলেকট্রন আছে, এই অরবিটালে একটা ইলেকট্রন আছে, আর এই যে প্রত্যেকটা কার্বনের প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন ছিল, তাহলে এইখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, তাহলে এই যে অক্সিজেন অ্যাটম, তাহলে এই হলো আমাদের অ্যালকাইল গ্রুপ, এই হলো অ্যালকাইল গ্রুপ, আর মাঝখানে অক্সিজেন। তাহলে দিস ইজ দা স্ট্রাকচার অফ ইথার। তাহলে ইথারের স্ট্রাকচার নিয়ে কারো প্রশ্ন আছে? যে আমরা লুইস স্ট্রাকচার অনুযায়ী দেখেছিলাম কি যে ওর বন্ড অ্যাঙ্গেলটা হওয়ার কথা 90 ডিগ্রি, কিন্তু না, যে বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়, এবং সায়েন্টিস্টরা নতুন করে দেখেছেন যে এটা 90 ডিগ্রিতে থাকে না, এটা 110 ডিগ্রি। এবং তারপরে ওরা চিন্তা করতে শুরু করলেন যে আসলে এই মলিকুলকে, যে এই যে লুইস স্ট্রাকচারের যে ডিফিকাল্টি, অথবা আরো আছে যে বিভিন্ন ধরনের মলিকুলার অরবিটাল থিওরি, তো যে মলিকুল কিভাবে ফর্ম করে, তার ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, এর প্রত্যেকটার কোনোটা কিছু ডিফিকাল্টিজ আছে, যে বা যেগুলা মলিকুলার স্ট্রাকচার অথবা প্রপার্টি কমপ্লিটলি ডিসকাস করতে পারে না। তাহলে এইখানে আমরা দেখলাম কি যে লুইস স্ট্রাকচার বা লুইস মেথডটা যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এর বন্ড অ্যাঙ্গেলটা পাচ্ছি, মানে এর প্রপার্টি 90 ডিগ্রি, বন্ড অ্যাঙ্গেলটা কার্বন অক্সিজেন আর কার্বন অথবা আর ও আর, এই বন্ড অ্যাঙ্গেলটা ওখান থেকে পাওয়া যায় 90 ডিগ্রি, কিন্তু বাস্তবে এটা মিলে না। তো সেই কারণে আমরা এখানে বললাম কি, এখন এখানে পাচ্ছি আমরা 110 ডিগ্রি, আর যেটা আমরা sp3 হাইব্রিডাইজেশনের জন্য সেটা বলেছিলাম 109.5 ডিগ্রি। ওকে, সো এখন আমি যেটা বললাম যে এই যে স্ট্রাকচার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি এটা কভার করি। এখন আমরা চলে যাই নোমেনক্লাচার। অলরেডি তোমাদের লাস্ট সেমিস্টারে যখন আমি অর্গানিক কম্পাউন্ডস এর নেমিং পড়াইছি,
তখন আমি এগুলো মোটামুটি কভার করেছি। এখন শুধু একটু রিমাইন্ডার যে আমরা যে কোনো কম্পাউন্ড পড়তে গেলে তার আগে যদি নামগুলো একটু দেখে নেই, তাই সেক্ষেত্রে আমাদের কি হয়, ওই রিপিট হলো একটু, মানে যদি ভুলে গিয়ে থাকো সেটাকে আবার একটু রিমাইন্ডার হলো। সো আমরা যেটা দেখি এখানে দা কমন সিস্টেম, যে কমন সিস্টেম বলতে যেটা আসলে মানে কোনো রুল ফলো না করে মোটামুটি যেটা সবাই ব্যবহার করতো এক সময়, যে আমার হয়তো বা একটা তোমাদের কারো কারো ডাকনাম থাকে, তো এরকম ডাকনামও হতে পারে, যে তো সেক্ষেত্রে ওইটার কোনো এভিডেন্স নাই যে আসলে কোনো খাতায় কলমে কাগজে কোথাও লেখা হয় না, বা মানে ডকুমেন্ট হিসেবে এটা না, জাস্ট ডাকনাম হিসেবে। তবে ওইরকম এই যে কিছু কিছু কম্পাউন্ড আছে যেগুলোকে আমরা ট্রেডিশনালি ট্রেডিশনালি এক ধরনের নাম বলে ডেকে থাকি বা আইডেন্টিফাই করে থাকি, সেরকম একটা কমন সিস্টেম আছে। সেই কমন সিস্টেমটা হলো এরকম যে এই ইথার রেডিকেলে বা ইথার ফাংশনাল গ্রুপের, ইথারিয়াল ফাংশনাল গ্রুপ যে আছে তার দুই পাশে কি ধরনের অ্যালকাইল গ্রুপ আছে, সেই অ্যালকাইল গ্রুপ এর দুইটার নাম আমরা অ্যালফাবেটিক্যালি কনসিডার করে তারপরে অ্যালফাবেটিক্যালি তার নাম দুইটা বসিয়ে সাথে একটা ইথার ওয়ার্ড অ্যাড করে দিব, এটা হলো কমন সিস্টেম। আর যদি সিম্পল ইথার হয়, মানে যদি একই ধরনের অ্যালকাইল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ এই যে ইথার মূলকের সাথে বা এই মৌল এর সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা খুব সহজে কনসিডার করতে পারি, এটার নাম বলবো ডাই, আর যে অ্যালকাইল গ্রুপ তাহলে ডাই মিথাইল ইথার, এই যে যেমন একটা বলেছি। তাহলে রুলটা আমি কি বললাম, যে কমন নেইমের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, যে অ্যালকাইল গ্রুপ গুলো আছে যদি দুইটা ভিন্ন অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে তাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা নাম্বারিং করব, বা প্রথমে বলবো কোনটা পরে বলবো কোনটা। যেমন এখানে দেখতে পাচ্ছি কি মিথাইল আর প্রোপাইল, এই যে হলো একটা মিথাইল আছে আর একটা প্রোপাইল আছে, তাহলে এম লিখতে মানে মিথাইল লিখতে এম লাগে, এম পি এর আগে আসে, যে কারণে আমরা এখানে নামটা লিখেছি মিথাইল প্রোপাইল ইথার। এখানে এন প্রোপাইলও লিখতে পারো, সমস্যা নেই, এন প্রোপাইল লিখলে সেক্ষেত্রে আমরা এটা যে শুধুমাত্র একটা রিং আছে বা একটা চেইন আছে সেটা আমরা খুব সহজে বুঝতে পারি। বাট তুমি চাইলে এনটা না লিখেও পারো, বাট লিখলে মোর ক্লিয়ার হয়, যে তুমি যদি মনে করো যে এটা লিখবা দ্যাটস ফাইন, বাট না লিখলেও সমস্যা নেই। তবে যদি কখনো এখানে ব্রাঞ্চ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সেই ব্রাঞ্চের পজিশন মেনশন করতে হবে, যেহেতু এটা আমাদের কোনো ব্রাঞ্চ নেই, যে কারণে এখানে এন লিখলেও চলে না লিখলেও চলে। ওকে, তাহলে আমরা যে রুলটা বললাম, যদি কোনো একটা ইথারের নামকরণের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কি কি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর নাম খুঁজতে হবে। নাম খুঁজে সেখান থেকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রথমে যে নামটা আসবে তাহলে সেই নামটা আগে লিখব, তারপরে পরবর্তী যে অ্যালকাইল গ্রুপটা আছে তার নাম লিখব, এরপরে সাথে একটা ইথার ওয়ার্ড অ্যাড করে দিব, তাহলেই ওই আনসিমেট্রিক অথবা মিক্সড ইথারের নামকরণ হয়ে গেল। আর যদি একই ধরনের অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা অ্যালকাইলের একই ধরুন দুইটা আলাদা আলাদা না বলে মিথাইল মিথাইল ইথার এরকম করে না বলে জাস্ট ডাই মিথাইল ইথার বলে দিব, যে এখানে দুইটা এইভাবে এখানে যেমন নামকরণ করেছি সেটার নাম অনুযায়ী হতো কি মিথাইল মিথাইল ইথার এরকম করে হতো, বাট we don't want to repeat the name, so we are mentioning dimethyl ether অথবা ডাইইথাইল ইথার, ডাইপ্রোপাইল ইথাইল ডাইপ্রোপাইল ইথার এরকম করে। সো ডাইমিথাইল ইথার এরকম করে যতগুলো অ্যালকাইল গ্রুপ থাকবে বা মানে যে ধরনের অ্যালকাইল গ্রুপ থাকবে সেই অনুযায়ী আমরা নামকরণ করব। যদি সিমিলার থাকে তাহলে ডাই বসাবো তার পিছনে, তারপরে একটা অ্যালকাইলের নাম লিখবো, ফাইন হয়ে গেল। এরপরে আমরা চলে যাব আইইউপ্যাক সিস্টেম। আচ্ছা, আইইউপ্যাক সিস্টেমে যেখানে আমরা দেখব যে আসলে যে এই নামটা হলো একটা ট্র্যাডিশনাল বা কমন নেম, আর এরপরে আমরা দেখছি যেটা আসলে
ইন্টারন্যাশনাল ইউনিয়ন কর্তৃক এটা এই যে রুল গুলো দিয়েছে সেই রুল অনুযায়ী এইগুলোর নামকরণটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, this system allows symmetrical ethers to retain their common names. ওকে, তার মানে যেখানে এইরকম কম্পাউন্ড থাকবে, মানে সিমেট্রিক্যাল, যদি দুইটা এইগুলো অ্যালকাইল গ্রুপ যদি সেম থাকে তাহলে এই কমন নেমটাকেই আমরা ইউজ করব আইইউপ্যাক রুল অনুযায়ী, যে এখানে এই নামগুলো যেমন আছে ঠিক তাই থাকবে, ডাইমিথাইল ইথার, ডাইইথাইল ইথার, ডাইপ্রোপাইল ইথার, এরকম করে করে আমরা ওই কমন নেমগুলোকেই ইউজ করব। আর যেখানে আনসিমেট্রিক ইথার আছে সেই আনসিমেট্রিক ইথারের ক্ষেত্রে আমরা নামগুলো কিভাবে লিখব, নামগুলো এখন দেখি। The systems allow symmetrical ethers to retain their common names because these have become too familiar. আচ্ছা, এটাও তো কারণটা বলে দিছি যে আসলে এই নামটা আমরা কেন রাখছি বা কেন চুজ করেছি, যে আসলে মানে ফ্যামিলিয়ারিটি, যে কোনো একটা নাম কেন দেওয়া হয়, যে কোন কম্পাউন্ডটাকে আমরা কি নামে ডাকবো বা তার আইডেন্টিটিটা কি। এখন অলরেডি মানুষ ওই নামটা খুব ভালোভাবে নিয়েছে এবং সেটা মোটামুটি সবার কাছেই পরিচিত, যে এই সিমেট্রিক ইথার যেগুলো আছে এগুলোর নাম সবাই এইভাবেই বলতে অভ্যস্ত। However, when an unsymmetrical ether which is made of a relatively small alkyl group and a much larger one, so এখন আমরা দেখি যে যখন আনসিমেট্রিক্যাল অ্যালকাইল গ্রুপ যার মধ্যে একটা সাইড খুব ছোট আর একটা সাইড অনেক বড়, however when an unsymmetrical ether মা কি শব্দ রে, when an unsymmetrical ether which is made of a relatively small alkyl group and a much larger one, the small alkyl group plus the oxygen atom, তাহলে এই যে ছোট গ্রুপটা আছে আর সাথে অক্সিজেন অ্যাটম, এইটাকে আমরা তখন অ্যালকক্সি গ্রুপ হিসেবে বলবো, আর ও। তাহলে এইটা যদি মানে এই পাশে যদি বড় এক পাশে একটা বড় আছে আর এক পাশে একটা ছোট আছে, তাহলে যেই পার্টটা ছোট সেই পার্টটাকে আমরা ইনক্লুডিং অ্যালকাইল এন্ড অক্সিজেন এইটা মিলে হলো অ্যালকক্সি গ্রুপ হিসেবে নামকরণ করব। তাহলে এইখানে কথা যদি চিন্তা করি, এই সাইডটা স্মলার পার্ট আছে, সো দ্যাট উই উইল কনসিডার এইটা হলো মিথাইল, তাহলে এই অক্সিজেন সহ এটার নামটাকে ধরবো আমরা মিথক্সি, মিথক্সি। আর এইখানে কয়টা কার্বন আছে, তিনটা, তাহলে এইটাকে পুরোটা আমরা ওই অ্যালকেন যেভাবে নামকরণ করতাম ঠিক ওই একই ভাবে নামকরণ করব। তাহলে এইখানে এই যে অ্যালকেনটা আছে, তাহলে তিনটা কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে এটা হলো মিথক্সি প্রোপেন। আবার এইটা যদি বলি তাহলে এখান থেকে দেখো যে এই যে C2H5, তাহলে C2H5 আর এই যে আরেকটা এটা হলো 1 2 3 4 5, তাহলে পাঁচটা কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল গ্রুপ, যেটা তাহলে এই পুরো অ্যালকাইল গ্রুপটা এই অক্সিজেনের এক পাশে যুক্ত আছে, আর এটা হলো এখানে আছে দুইটা কার্বন বিশিষ্ট একটা গ্রুপ। তাহলে এইটার নামটাকে আমরা কিভাবে লিখব, যে আগে এটা আচ্ছা কোন পজিশনে আছে, হ্যাঁ কোন পজিশনে এটা একটু করতে হবে। তাহলে কোন পজিশনে এই গ্রুপটা ইথার গ্রুপটা আছে সেটা আমরা এখানে দেখছি 2 ইথক্সি, 2 ইথক্সি, এই যে এই হলো ইথক্সি। তাহলে এই 2টা তুমি পরে ধরো, এই 2টা পরে আসি, তাহলে সেক্ষেত্রে ইথক্সি পেন্টেন, এইটা হলো ইথাইল গ্রুপ, তাহলে সেক্ষেত্রে এটা হওয়া উচিত ইথক্সি, আর এখানে ছিল মিথাইল গ্রুপ যে কারণে আমরা বলেছি মিথক্সি, তাহলে ইথক্সি এবং এই যে পাঁচটা কার্বন বিশিষ্ট যেটা আছে তাহলে সেটা হওয়া উচিত পেন্টেন। এখন কোন পজিশনে আমাদের এটা এই যে লাস্ট বড় গ্রুপটা যেটা আছে তার কোন পজিশনের সাথে এটা যুক্ত হয়েছে, সেটা হলো নাম্বার 2, এখানে ছিল এর নাম্বার 1 এর সাথে যুক্ত, সো দ্যাট উই মেনশন 1 মিথক্সিপ্রোপেন, আর এটা আছে 2 পজিশনে, সো মেনশন 2 ইথক্সিপেন্টেন। তাহলে এই হলো নেমিং। আর একটু আছে যদি সাইক্লিক ইথার হয়,
Cyclic ethers formed between oxygen and two adjacent carbon atoms are known as oxides or epoxy compounds. তাহলে সাইক্লিক ইথার যেগুলো আছে সেগুলোর কম্পাউন্ডকে আমরা অক্সাইডস অর ইপক্সি কম্পাউন্ডস, they are either named as oxides or the corresponding alkenes or epoxy derivatives of the alkenes. আচ্ছা, তাহলে এই যে কম্পাউন্ডটা এটা বলি ইপক্সি ইথেন অর ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইডও বলতে পারি অথবা ইপক্সি ইথেনও বলতে পারি। আবার এইটা আরেকটা एग्जांपल যে 1,2 ইপক্সি প্রোপেন। তাহলে 1,2 এই দুইটা কার্বনের সাথে এই অক্সিজেনটা যুক্ত আছে বা ইথার গ্রুপটা যুক্ত আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা বলা হচ্ছে 1,2 ইপক্সি প্রোপেন। এখানে এটাও বলতে পারতাম 1,2, কারণ এখানে এক নম্বর আর 2 নম্বর, তো এর পরে আর কিছু নেই, সেই কারণে আমরা এখানে আর এটাকে ই করতে যাইনি, নাম্বারিং করতে যাইনি। 1,2 ইপক্সি প্রোপেন, সরি 1,2 ইথক্সি প্রোপেন এটা না বলে শুধু বলছি ইথক্সি প্রোপেন, সরি ইপক্সি প্রোপেন। আচ্ছা, এটাকে ইথক্সি প্রোপেন বললেই হতো। আচ্ছা, ও ইপক্সি ইথেন, সরি ভুল বলছি। তাহলে এটা হলো ইপক্সি প্রোপেন আর এটা হলো ইপক্সি ইথেন। তাহলে এই হলো আমাদের কম্পাউন্ডের নাম। তো এখন আমাদের আর কি আছে দেখো, যে সাইক্লিক দুই একটা নামের কথা বললাম, যে সাইক্লিক যদি হয় এরকম ক্ষেত্রে দে আর নেমড অ্যাজ অক্সাইডস অফ করেসপন্ডিং অ্যালকিনস অর ইপক্সি ডেরিভেটিভস অফ অ্যালকেনস। সো এটা হলো আমাদের এই সাইক্লিক কম্পাউন্ডের। আর যদি এরকম হয় ইন লার্জ সাইক্লিক ইথার্স the oxygen is treated as a substitute for a methylene group. Its location give the number and prefix OXA. তাহলে OXA অক্সাসাইক্লোহেক্সেন। কিভাবে বলছে যে লার্জ সাইক্লিক ইথার যদি হয় the oxygen is treated as substitute of the methylene group. তাহলে মিথিলিন গ্রুপের একটা সাবস্টিটিউট হিসেবে চিন্তা করে ইটস লোকেশন গিভেন বাই দ্য নাম্বার অফ প্রিফিক্স OXA। তাহলে কোন পজিশনটায় অক্সিজেনটা আছে সেই পজিশনটাকে আমরা অক্সা হিসেবে এরকম মেনশন করব। তাহলে অক্সা সাইক্লোহেক্সেন কয়টা কার্বন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে 6টা কার্বন আছে, তাহলে সেক্ষেত্রে হেক্সেন। তাহলে আমরা এইভাবে বলছি, তাহলে অক্সা সাইক্লোহেক্সেন। However, the lower molecular weight cyclic ethers have trivial names, মানে যেটা ওই মানে কনভেনশনাল বা ট্রিভিয়াল বা হিস্টোরিক্যাল। তাহলে এইগুলোর আলাদা আলাদা একটা নাম আছে। অক্সিরেন, এটা অক্সিরেন হিসেবেও কখনো কখনো মানুষ বলে। আসলে আমরা এখন যেটা শিখলাম এটা হলো ইথিলিন অক্সাইড, অথবা একটু আগে যেটা দেখলাম ইপক্সি ইথেন, তাই না? এই ইপক্সি ইথেন বা ইথিলিন অক্সাইড, অথবা এটাকে ট্রিভিয়াল বা নাম অনুযায়ী বা ট্র্যাডিশনাল নাম অনুযায়ী অক্সিরেন, তারপরে অক্সিটেন, তারপরে 1,4 ডাইঅক্সেন, এরকম করে নাম হতে পারে। সো এখন আমাদের 10 মিনিটের। Yes, sir. Okay. So now we will be learning about how we can synthesis ethers. Actually, এই ইথার সিনথেসিস করার মোস্ট কমন ওয়ে হলো অ্যালকোহল থেকে তৈরি করা। তাহলে আমরা আজকে যতগুলো মেথড দেখব ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অ্যালকোহল থেকেই আসবে। সো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইথার্স আর অলওয়েজ প্রিপেয়ার্ড ফ্রম অ্যালকোহলস। সো অ্যালকোহল দিয়েই আমরা যত রকমের এখানে 4টা-5টা মেথড বা প্রসেস দেখাবো, সবগুলোই ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, মানে সেটা হয় সরাসরি অ্যালকোহল ইউজ করছি অথবা অ্যালকোহলের কোনো ডেরিভেটিভ ইউজ করে তারপরে সেখান থেকে আমরা ইথার তৈরি করছি। সো ফার্স্ট উই স্টার্ট ডিরেক্টলি অর ইনডিরেক্টলি যা বললাম, তাহলে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। তো ডিহাইড্রেশন যেটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারগুলোতে পড়েছি, যে বা অ্যালকোহলের চ্যাপ্টারে, সেখানে আমরা কিভাবে ডিহাইড্রেশন করেছি জাস্ট ইউজিং এ সালফিউরিক অ্যাসিড মলিকুল। সো সালফিউরিক অ্যাসিড মলিকুলকে ব্যবহার করে 1 মোল ওয়াটারকে রিমুভ করে দিতে পারলে, তো আমরা লাস্ট চ্যাপ্টারে অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন দেখেছিলাম। তো সেই অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনে
ইউজ করেছিলাম 1 মোল কার্বক্সিলিক অ্যাসিড আর 1 মোল অ্যালকোহল। তাহলে এই 2 মোল মলিকুল থেকে 1 মোল ওয়াটার যদি রিমুভ করে দেই সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম অ্যাস্টার। তার মানে কি এইখানে দুইটা অক্সিজেন ছিল সেখানে, তাই না? CH3 CH2 তারপরে অক্সিজেন অক্সিজেন তারপরে CH3 CH3 এরকম করে, তাহলে অ্যাস্টার ছিল। আচ্ছা, কিন্তু এখন আমরা যেটা বলবো যে 2 মলিকুল অ্যালকোহল থেকে যদি 1 মলিকুল ওয়াটারকে রিমুভ করে দিতে পারি, দেন উই ক্যান হ্যাভ এ ইথার মলিকুল। সো ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। সো এখন দেখো এই যে একটা অ্যালকোহল আছে বা এই যে ROH, এই যে 2 মলিকুল অ্যালকোহল এর থেকে একটা সালফিউরিক অ্যাসিডের সাহায্যে যদি 1 মলিকুল ওয়াটারকে রিমুভ করে দিতে পারি, দেন উই ক্যান হ্যাভ আওয়ার ডেজার্ট প্রোডাক্ট ether. Symmetrical ethers are prepared by heating an alcohol with concentrated sulfuric acid. কারণ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ও কি করে, ওইটা হলো আসলে হাইগ্রোস্কোপিক। হ্যাঁ, হাইগ্রোস্কোপিক মানে ওয়াটার লাভার, যে ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। তাহলে এই ধরনের মলিকুল গুলোকে আমরা যদি মানে কোনো রিঅ্যাকশনে অ্যাড করি তাহলে সে কি করে, ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নেয়। তো সেই সময় কি হয়, আমাদের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। যেমন কনসেন্ট্রেশন বলতে এই যে ওয়াটার, এই যে অ্যালকোহলের ভিতরে যতটুকু OH ছিল বা হাইড্রোক্সাইড, তো সেক্ষেত্রে 2টা হাইড্রোক্সিল গ্রুপ অথবা 2টা অ্যালকোহল মলিকুল থেকে 1 মলিকুল অফ ওয়াটার আমরা রিমুভ করে দিলাম, দেন উই আর গেটিং ether. So 2 molecules of alcohol eliminate a molecule of water to form ether. যেটা এখানে ইকুয়েশনে আমরা লিখেছি যে ইথাইল অ্যালকোহল, 2 মলিকুল ইথাইল অ্যালকোহল থেকে 140 ডিগ্রি সেলসিয়াসে সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের উপর দিয়ে চালনা করলে দেন উই ক্যান গেট ডাই ইথাইল ইথার। এবং একটা ওয়ার্ড এখানে বলা আছে যে সিমেট্রিক্যাল ইথার্স, মানে তুমি এই প্রসেসে কিন্তু আনসিমেট্রিক ইথার তৈরি করতে পারবা না। কারণ কি, আমরা এখানে বেশি মলিকুল নিচ্ছি। এই যে অ্যালকোহলের অনেকগুলো মলিকুল, 2টা 4টা 10টা এরকম করে যতগুলো নেই না কেন অনেকগুলো মলিকুল। সেই ক্ষেত্রে 2 মলিকুল অ্যালকোহল এর থেকে 1 মলিকুল ওয়াটার রিমুভ হয়ে গেলে যে মলিকুলটা তৈরি হচ্ছে সেটা হলো ডাই অ্যালকাইল ইথার এরকম করে বলে, অথবা আমরা এখানে যে মলিকুল নিব তার করেসপন্ডিং ইথার তৈরি হবে। সো আমরা এই প্রসেসের মাধ্যমে সিমেট্রিক্যাল ইথার তৈরি করছি। দেন 2 জন কিন্তু আর ফিরে আসলো না, এখনো 20 জন ছিল, এখন 18 জন। তাহলে এখন মেকানিজমটা আমরা একটু দেখি যে আসলে এই রিঅ্যাকশনটা আমরা কিভাবে করতে পারি। যে আমি এখানে বললাম যে 2 মলিকুল অ্যালকোহল থেকে 1 মলিকুল ওয়াটার যদি রিমুভ হয়ে যায় তাহলে আমরা ইথার পেতে পারি। সো এখানে আমরা অ্যাড করেছি সালফিউরিক অ্যাসিড। তাহলে এই সালফিউরিক অ্যাসিড মানে কি, একটা অ্যাসিড হলো ডেফিনেশনটাই আমরা এরকম করে বলি, the molecule which can donate a proton। হ্যাঁ, একটা প্রোটন ডোনেট করতে পারে এইরকম মলিকুল গুলোকেই আমরা অ্যাসিড বলি। তাহলে প্রোটন যদি কেউ ডোনেট করতে পারে তাহলে এই সালফিউরিক অ্যাসিড সেও প্রোটন ডোনেট করতে পারে বলেই এর একটা নাম হয়েছে অ্যাসিড। সো লেটস সি the reaction of ethyl alcohol and concentrated sulfuric acid which furnishes proton ions অথবা H+ ions take place by the following steps। স্টেপ গুলো আমরা একটু এখানে দেখব। প্রথমে কি হয়, এই যে একটা প্রোটন, এটা আসলে সালফিউরিক অ্যাসিড থেকে আসছে। তাহলে সালফিউরিক অ্যাসিডটা কি করছে, এই যে ইথাইল অ্যালকোহল, এই ইথাইল অ্যালকোহলকে বা এথানল, এই ইথাইল অ্যালকোহলকে অ্যাটাক করে। দ্যাট মিন্স এই যে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই না, এই যে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, এ কি করছে, এর সাথে যুক্ত হয়ে একটা প্রোটোনেটেড অ্যালকোহল তৈরি করলো। তাহলে এর ইলেকট্রন নাই একটাও, সেক্ষেত্রে কি করতে পারে, ও 1 জোড়া ইলেকট্রন যদি ওকে কোঅর্ডিনেট কোভ্যালেন্টের মাধ্যমে শেয়ার করে, then it can form a bond which is
known as coordinate covalent bond, আর এই যে আয়নটা তৈরি হচ্ছে প্রোটনেটেড অ্যালকোহল। কারণ এইখানে একটা প্রোটন হাইড্রোজেন ছিল, তাহলে এই অক্সিজেনের সাথে আরো একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, যে কারণে এটা প্রোটনেটেড অ্যালকোহল তৈরি হলো। এরপরে এই প্রোটনেটেড অ্যালকোহল ফার্দার আরেক মলিকুল অ্যালকোহলের সাথে যুক্ত হয়ে, দেখো এই যে হলো আমার আরেকটা নতুন এক মলিকুল অ্যালকোহল, তাহলে CH3CH2O, এই যে নতুন একটা মলিকুল অ্যালকোহল, আর এই হলো আমাদের প্রোটনেটেড অ্যালকোহল। তাহলে এই যে দুইটা মলিকুল বা একটা হলো প্রোটনেটেড অ্যালকোহল এবং এই যে অ্যালকোহল, এর থেকে এটা কি করবে, এই প্রোটনেটেড অ্যালকোহলকে অ্যাটাক করে এই হাইড্রোজেন আর মানে এখান থেকে সরি এটা ভেঙে গিয়ে এইখানে এটা ভেঙে গিয়ে তখন এই যে ওয়ান মলিকুল অফ ওয়াটার রিমুভ হয়ে যাবে। তাহলে এই যদি এই যে নতুন একটা অ্যালকোহল আসলো, এই নতুন অ্যালকোহলের যে এই যে ফ্রি আছে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার কি করবে, এই প্রোটনেটেড অ্যালকোহলকে অ্যাটাক করে এই বন্ডটা এখানে ভেঙে দেবে। তাহলে এইখানে বন্ডটা যদি ভেঙে দেয় তাহলে OH2 মানেই তো ওয়াটার, তাহলে OH2 মানে এই যে ওয়াটারটা, এই ওয়াটারটা তখন আলাদা হয়ে যাবে আর এইটা তখন এর সাথে যুক্ত হয়ে যাবে, এই যে CH2 আর CH3, তাহলে এই CH3CH2 অথবা C2H5 এর সাথে তখন যুক্ত হয়ে এই যে তাহলে একটা প্রোটনেটেড ইথার ইন্টারমিডিয়েট তৈরি হবে। তাহলে এই যে এক মলিকুল ওয়াটার রিমুভ হয়ে গেল, আর এরপরে কি হবে, প্রোটনেটেড এই যে বাকি যে অংশটা এটা হলো প্রোটনেটেড ইথার মলিকুল বা ইন্টারমিডিয়েট, এটা তৈরি হবে। এরপরে এই ইন্টারমিডিয়েটটা এই যে প্রোটনটা আছে এই প্রোটনটাকে ছেড়ে দেবে ওই সালফিউরিক অ্যাসিড যে আছে নিউক্লিওফাইল HSO4- যেটা ছিল, তাই না? কারণ এই যে এখানে আমরা H+ পেয়েছি, সেটা কোথা থেকে আসছে, সালফিউরিক অ্যাসিডটা ভেঙে H+ আর একটা হলো HSO4-, তাহলে এই যে হলো এখন এই HSO4- এই প্রোটনটাকে নিয়ে নেবে, তখন এই বন্ডটা ভেঙে গিয়ে তাহলে এইখানে এই হলো, তাহলে এই যে যে প্রোটন পজিটিভ সাইনটা আছে, তাহলে এই প্রোটনটা তখন ওই সালফিউরিক অ্যাসিডের সাথে চলে যাবে, তো পিওর মলিকুল সালফিউরিক অ্যাসিড পেয়ে যাবো, আর ওয়াটার তো অলরেডি রিমুভ হয়ে গেছে, আর বাকি যে পার্টটা যেটা রিমেইনিং থাকলো সেই পার্টটাই কিন্তু আমরা এইখানে মলিকুল হিসেবে পাচ্ছি ডাই ইথাইল ইথার হিসেবে। তাহলে সিম্পল মেকানিজমটা কি, জাস্ট মানে তোমরা মানে আমি একবার পড়ানোর পরে বা দেখার পরে চিন্তা করবা চোখ বন্ধ করে, যে আমি এখন চোখ বন্ধ করে রাখছি, আমি কিন্তু একদম পুরো বলে দিতে পারবো যে কি হয়েছে এখানে। প্রথমে কি হলো, একটা সালফিউরিক অ্যাসিড ভেঙে গিয়ে একটা H+ আর একটা HSO4- তৈরি হলো। তারপরে এই H+ মানে এই প্রোটনটা ওয়ান মলিকুল নিচের সাথে মানে অ্যালকোহলের যে লোন পেয়ার আছে তার সাথে অ্যাটাক করে একটা নতুন মলিকুল তৈরি করলো, প্রোটনেটেড যে আছে যে প্রোটনেটেড অ্যালকোহল। এই প্রোটনেটেড অ্যালকোহল ফার্দার আরেক মলিকুল অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করে একটা প্রোটনেটেড ইথার তৈরি করবে, আর এক মলিকুল ওয়াটার ভেঙে গিয়ে যে ওই যে ছিল প্রোটনেটেড ইথার মানে অ্যালকোহল ছিল, সেখানে OH2 যে বন্ডটা আছে এই বন্ডটা ভেঙে যাবে এবং তখন ওয়ান মলিকুল ওয়াটার রিমুভ হয়ে যাবে। এরপরে কি হবে, এই ওয়ান মলিকুল ওয়াটার পরবর্তীতে সরি ওই ওয়াটার তো রিমুভ হয়ে গেল, এখন যে প্রোটনেটেড ইন্টারমিডিয়েট আসছে প্রোটনেটেড ইথার ইন্টারমিডিয়েট, সেই ইন্টারমিডিয়েটটা আবার ওই যে এক্সট্রা একটা হাইড্রোজেন আছে ওই হাইড্রোজেনটা HSO4- যেটা ছিল যে সালফিউরিক অ্যাসিডের, ওই সালফিউরিক অ্যাসিড থেকে HSO4- ওই প্রোটনটাকে নিয়ে নেবে, সো দ্যাট ইউ উইল গেট দা ইথার এন্ড সালফিউরিক অ্যাসিড যে মলিকুলটা যা ছিল HSO4- তার সাথে হাইড্রোজেন যুক্ত হলো বা প্রোটন যুক্ত হলো, হয়ে গেল সালফিউরিক অ্যাসিড। কঠিন কিছু, জাস্ট তোমাদেরকে চিন্তা করতে হবে যে কোন স্টেপের পর কোন স্টেপটা হতে পারে এরকম করে, তাহলে এটা একবারেই কিন্তু মনে থাকবে। যদি তুমি চাও যে মুখস্থ করতে কোন জায়গায় দুইটা ডট দেওয়া হয়েছে, কোন জায়গায় দুইটা ইলেকট্রন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, এরকম করে যদি মুখস্থ করতে চাও তাহলে কিন্তু করতে পারবা না, কিন্তু বুঝতে হবে। কারণ আমরা জানি অক্সিজেনের আউটারমোস্ট শেলে 6টা ইলেকট্রন থাকে, যেটা একটু আগে আমরা দেখাইছি যে অক্সিজেনের আউটারমোস্ট শেলে 6টা ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে
এইখানে ও দুইটা বন্ধন গঠন করতে পারে। তাহলে এখন এখানে যদি তিনটা বন্ধন হয়ে যায়, তার মানে কি, তিনটা বন্ধন হয়ে গেলে সেক্ষেত্রে এখানে কোথাও একটা পজিটিভ চার্জ হবে, কারণ এই যে প্রোটনটা আসছে পজিটিভ চার্জ, তাহলে সেই পজিটিভ চার্জটা এই অক্সিজেনের উপরে বসবে। সো ওকে, তাহলে এখন কি হলো, এখানে যে লোন পেয়ারটা ছিল সেই লোন পেয়ারটা কিন্তু এখন আর নেই, কারণ এই লোন পেয়ার, একজোড়া লোন পেয়ার এই হাইড্রোজেনের সাথে দিয়ে দিয়েছে, যে কারণে এখানে কিন্তু আর কোনো লোন পেয়ার নেই। তাহলে এখানে একজোড়া লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ারটা এই অক্সিজেন হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে, যে কারণে এখন এই অক্সিজেনের ঘাড়ে একটা পজিটিভ চার্জ চলে আসছে। এই হলো প্রোটোনেটেড অ্যালকোহল। তাহলে এখন এই যে প্রোটোনেটেড অ্যালকোহল হয়েছে, এই বন্ধনটা ভাঙাটা অনেকটা সহজ। সো এখন নতুন আর এক মলিকুল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে কি হলো, এই যে নতুন আর এক মলিকুল অ্যালকোহল এর সাথে বিক্রিয়া করলে তাহলে এই যে যে লোন পেয়ার আছে এইটা এই যে অ্যালকাইল গ্রুপ আছে তাকে অ্যাটাক করছে, আর এই বন্ধনটা ভেঙে গিয়ে এই ওয়াটার মলিকুল তৈরি হচ্ছে। তারপরে এই প্রোটনটা রিমুভ হয়ে যাবে। তাহলে এই প্রোটনটা রিমুভ হয়ে গেলেই তো আমাদের যে ডেজার্ট প্রোডাক্ট বা ইথার সেটা আমরা পেয়ে যাব। ওকে, তারপরে দেখো পরবর্তী আর একটা রিয়াকশন বা সিস্টেম, পাসিং অ্যালকোহল ভ্যাপার ওভার অ্যালুমিনা। অ্যালুমিনাটা কি জিনিস তোমরা জানো? অ্যালুমিনা কেউ জানো না? অ্যালুমিনা হলো অ্যালুমিনিয়ামের এক ধরনের আকরিক, যেটার ফর্মুলা হলো Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড সোজা কথায়। তাহলে এই যে অ্যালুমিনিয়া, তাহলে ইন lower primary alcohols the dehydration may be affected by passing the vapors of alcohol over alumina at 240 to 260 degree Celsius. তাহলে খুব সিম্পল, জাস্ট ওইখানে আমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করেছি, আর এইখানে যে 240 থেকে 260 ডিগ্রি সেলসিয়াসে আমরা কি করলাম, জাস্ট লোয়ার যে অ্যালকোহল আছে এই লোয়ার অ্যালকোহল গুলোকে ডিহাইড্রেশন করলেই ইথার পেয়ে যাব। The application of this method to secondary and tertiary alcohol is unsatisfactory owing to the marked tendency of these substances to form alkenes under these conditions. তাহলে সেকেন্ডারি এবং টারশিয়ারি যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহল গুলো থেকে কিন্তু আমরা এই ধরনের ইথার তৈরি করতে পারবো না, কারণ সেই অ্যালকোহল গুলোর একটা জেনারেল টেন্ডেন্সি আছে যে সেগুলো খুব সহজেই অ্যালকিন জাতীয় কম্পাউন্ড তৈরি করতে পারে, যে কারণে এই ইথার হিসেবে তখন আর পাওয়া যাবে না। সো আমরা হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু সেখান থেকে সায়েন্টিস্টরা দেখছেন কি যে ওই যে রিয়াকশন গুলো সেই রিয়াকশন থেকে বেশিরভাগ সময় অ্যালকিন পাওয়া যায়, যে কারণে ওই সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যালকোহল গুলো থেকে ইথার তৈরি করা বেটার কোনো অপশন নয়। ওকে, তারপরে দেখি অ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস। অ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস অন অ্যালকক্সাইডস। এই যে আমি বলেছি এখানে যত রকমের সিনথেসিস আমরা ব্যবহার করব ইথার তৈরি করার, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমরা বলেছি যে অ্যালকোহল থেকে করা হবে। সো অ্যালকোহল থেকে যদি তৈরি করা হয় তার মানে এখানেও আমরা ওই প্রথম বিক্রিয়ায় সেটাও কিন্তু অ্যালকোহল ইউজ করেছি, জাস্ট অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিহাইড্রেশন করেছি। তারপরে আর একটা মেথড দিয়েছি, সেখানে বলেছি যে অ্যালকোহলকে আমরা অ্যালুমিনা দিয়ে ডিহাইড্রেশন করব। প্রসেস একই, জাস্ট অ্যালকোহলকে ডিহাইড্রেশন করছি, শুধু প্রথমটাই ইউজ করেছি সালফিউরিক অ্যাসিড, এখানে ইউজ করছি অ্যালুমিনা এট 240 to 260 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এখন আর একটা আসছে অ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস অন অ্যালকক্সাইডস। Ethers can be indirectly obtained from alcohols by converting them to alkoxides and then reacting with alkyl halides, Williamson synthesis. তাহলে এই হলো আমাদের অ্যালকোহল। প্রথমে এই অ্যালকোহলকে নেশার সাথে পিওর সোডিয়াম বা মেটালিক সোডিয়াম এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড বা সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি করব। সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি করার পরে তাহলে সেক্ষেত্রে আর বাকি যে এই হাইড্রোজেনটা, আসলে এখানে এই সোডিয়াম কি হিসেবে কাজ করছে দেখো, এটা হলো একটা হাইড্রোজেনকে রিমুভ করে দিতে পারছে। তাহলে সেক্ষেত্রে এই সোডিয়াম হাইড্রোজেনের সাথে
এই যে সোডিয়াম অ্যালকোক্সাইড এটা একটা সল্ট হিসেবে তৈরি হলো, তাহলে সোডিয়াম অ্যালকোক্সাইড সল্ট, তাহলে এই যে এটা একটা অ্যাসিড হিসেবে কাজ করছে, তাই না? তাহলে এই যদি হয় সেক্ষেত্রে ইথাইল অ্যালকোহল এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথোক্সাইড অথবা সোডিয়াম অ্যালকোক্সাইড তৈরি করছে। তারপরে আসলো কি, এই যে সোডিয়াম অ্যালকোক্সাইড বা সোডিয়াম ইথোক্সাইড তৈরি হলো, এর সাথে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডটাকে তোমরা এইভাবে লিখতে বেশি পছন্দ করো, C2H5 এবং Br। আমরা একটু উল্টা ভাবে লিখলাম, কারণ কি আমরা চাই যে এই যে সোডিয়াম প্লাস এবং এই যে ব্রোমিন বা ব্রোমাইড, তাহলে এই দুইটা মিলে আমরা সোডিয়াম ব্রোমাইড তৈরি করব, যে কারণে আমরা এখানে লিখেছি এই ব্রোমিনটা আগে লিখছি আর সোডিয়ামটা তো এই পাশে আছেই। তাহলে এই দুইটা এভাবে যদি দেখাই দেয় যে হ্যাঁ এই দুইটা মিলে একটা সল্ট তৈরি হলো, তাহলে সেক্ষেত্রে আমরা বাকি যে কম্পোনেন্ট দুটো পাচ্ছি, এই যে অ্যালকোক্সাইড, অ্যালকোক্সাইড প্লাস অ্যালকাইল হ্যালাইড, তাহলে অ্যালকোক্সাইড এবং অ্যালকাইল হ্যালাইড এটা বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড যদি রিমুভ হয়ে যায়, অথবা অ্যালকাইল সোডিয়াম ব্রোমাইড অথবা সোডিয়াম হ্যালাইড, এই সোডিয়াম হ্যালাইডটা যদি রিমুভ হয়ে যায়, দেন উই ক্যান হ্যাভ আওয়ার প্রোডাক্ট ইথার, ডাই ইথাইল ইথার। আচ্ছা, তাহলে বাই টেকিং এ ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড, ওকে। এখন যেটা আমরা আগের যে দুইটা প্রসেস বলেছি, দুইটা প্রসেসেই কিন্তু আমরা ডিহাইড্রেশন করেছি এবং বোথ দ্য কেসেস উই হ্যাভ সিনথেসাইজড সিমেট্রিক ইথার বা সিম্পল ইথার। কিন্তু যদি আমরা কমপ্লেক্স ইথার বা মিক্সড ইথার অথবা মানে আনসিমেট্রিক ইথার তৈরি করতে চাই, ইন দ্যাট কেস তাহলে এখন এইখানে আমরা একটা অ্যালকোহল নিয়েছি, তাহলে তার করেসপন্ডিং অ্যালকোক্সাইড তৈরি হলো, তারপরে আমরা নতুন আর একটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছি। এখন এই অ্যালকাইল হ্যালাইডের যদি এই অ্যালকাইল গ্রুপটা তুমি ডিফারেন্ট ইউজ করো, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এরকম যে কোনো, তাহলে মিথাইল ক্লোরাইড বা মিথাইল ব্রোমাইড, ইথাইল ক্লোরাইড বা ইথাইল ব্রোমাইড, এরকম করে, তাহলে এটা ভিন্ন আমাদেরকে এই যে অ্যালকাইল গ্রুপটা আছে এই অ্যালকাইল গ্রুপেই নিতে হবে এমন কোনো কথা নেই, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা নতুন আলাদা একটা মলিকুল অ্যালকাইল হ্যালাইড নিতে পারছি এবং তার করেসপন্ডিং যে অ্যালকাইল গ্রুপ আছে সেই অ্যালকাইল গ্রুপটাই এই সোডিয়ামের এখানে বসে যাবে, দেন ইউ ক্যান হ্যাভ এ আদার প্রোডাক্ট, সেটা হলো যে আমাদের মিক্সড ইথার পাওয়া যেতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা হলো ইথাইল গ্রুপ আছে, তাহলে এখানেও ইথাইল গ্রুপ আছে, যে কারণে আমরা এখানে এই যে অ্যালকোক্সাইডের এই অংশটা আলাদা থাকলো, তাহলে C2H5O এইটা হলো আমাদের অ্যালকোক্সাইড থেকে আসছে, আর C2H5 এই পার্টটা আসছে আমাদের এখান থেকে। তাহলে আমি যদি এই অ্যালকাইল হ্যালাইডটা ডিফারেন্ট কোনো কম্পোনেন্ট নেই, মিথাইল ব্রোমাইড অথবা ব্রোমোমিথেন, এরকম করে যদি আমরা কম্পাউন্ডটা নেই, তাহলে C2H5O মাইনাস এর সাথে তাহলে C2H5O এই পার্টটার সাথে আমার এখানে একটা মিথাইল রেডিকাল বা মিথাইল ফাংশনাল এগুলো যুক্ত হবে, সো দ্যাট উই ক্যান হ্যাভ মিথাইল ইথাইল ইথার। তাহলে সেই রকম প্রোডাক্ট কিন্তু আমাদের পাওয়া সম্ভব। যেমন এইখানে আছে একটা, দেখো, বাই টেকিং এ ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড উই ক্যান গেট মিক্সড ইথার বাই দিস মেথড। তাহলে এই যে অ্যালকোক্সাইড, এখানে যে অ্যালকোক্সাইড ছিল সেই অ্যালকোক্সাইড ঠিকই থাকলো, সাথে আমরা এখানে একটা ভিন্ন আর একটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, মিথাইল আয়োডাইড। তাহলে এই আয়োডিন এবং এই সোডিয়াম এই দুইটা মিলে সোডিয়াম আয়োডাইড এই যে তৈরি করলো, আর এই মিথাইলটা তখন এই অক্সিজেনের সাথে এসে বন্ড ফর্ম করলো, হয়ে গেল মিথাইল ইথাইল ইথার। সো বাই দিস টেকনিক উই ক্যান সিনথেসাইজ মিক্সড ইথার অর আনসিমেট্রিক ইথার। ওকে, এটা হলো this method is not applicable to tertiary alkyl halides because the alkoxide ions, being both powerful nucleophile and bases, would bring the dehydrohallucination of the tertiary alkyl halides to form alkenes preferentially. However, Williamson synthesis is very successful with primary alkyl halides, and then the mechanism is usually SN2। তাহলে এই যে রিঅ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি,
এখানে দেখো এই হলো আমাদের অ্যালকোক্সাইড আর এই হলো আমাদের অ্যালকাইল হ্যালাইড। তাহলে এই অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে এই যে এই অ্যালকক্সিটা রিঅ্যাকশন করে ফাইনালি কি হয়, এই ব্রোমিনটা বা ব্রোমাইডটা এটা আলাদা হয়ে যায়। আর এইখানে যে অংশটা ছিল সোডিয়াম পটাশিয়াম যা ছিল সেটা আমরা এখানে দেখালাম না। তাহলে সেটা কি হচ্ছে, ওর সাথে এই ব্রোমিন মিলে এখানে সোডিয়াম ব্রোমাইড বা পটাশিয়াম ব্রোমাইড যা কিছু তৈরি হলো। আর এই যে অ্যালকক্সি গ্রুপটা তখন এই কার্বনের সাথে এসে যুক্ত হয়ে গেল। তাহলে C2H5O এটা যুক্ত হলো, এই যে এই অংশটা কি CH3 তারপরে CH2, তাহলে CH2 CH3 এই যে আমাদের ডাইইথাইল ইথার তৈরি হলো। সো এই যে মেসেজটা এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের জন্য ব্যবহার করতে পারি না। এটা হলো আমাদের প্রাইমারি। তো প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সেকেন্ড টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের জন্য এটা নট গুড। সো সরি। আচ্ছা, এরপরে আর একটা মেথড দেখি যে হিটিং অ্যালকাইল হ্যালাইডস উইথ সিলভার অক্সাইড। হ্যাঁ, সিলভার অক্সাইডের সাথে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডকে যদি সিলভার অক্সাইডের প্রেজেন্সে হিট করা হয়, হিটিং অ্যালকাইল হ্যালাইড উইথ সিলভার অক্সাইড, সিম্পল ইথার্স ক্যান বি অবটেইনড বাই বয়েলিং অ্যালকাইল হ্যালাইডস উইথ ড্রাই সিলভার অক্সাইড। তাহলে ড্রাই সিলভার অক্সাইডের প্রেজেন্সে ড্রাই সিলভার অক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে সিম্পল ইথার তৈরি করতে পারে। তাহলে এই যে 2 মলিকুল ইথাইল আয়োডাইড নেওয়া হয়েছে, তাহলে 2 মলিকুল ইথাইল আয়োডাইড একে যদি সিলভার অক্সাইডের সাথে বিক্রিয়া করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে 2টা আয়োডিন আছে 2 মলিকুলের মধ্যে, এই 2টা আয়োডিন কি হবে সিলভারের সাথে যুক্ত হয়ে সিলভার আয়োডাইড তৈরি করবে। আর বাকি যে অংশটা এই যে মিথাইলটা, তাহলে এই অক্সিজেনের সাথে এই মিথাইলটা আরেক সাইডে, অক্সিজেনের 2 সাইডে 2টা ইথাইল গ্রুপ যুক্ত হয়ে যাবে, তাহলে ডাই ইথাইল ইথার। সো সিলভার simple ethers can be obtained by boiling alkyl halides with dry silver oxide. It may be considered a sort of double decomposition. তাহলে ডাবল ডিকম্পোজিশন, it may be considered a sort of double decomposition taking place between the alkyl halide and silver oxide by taking a mixture of 2 different alkyl halides. The method can be used for the formation of mixed ethers. আচ্ছা, লাস্ট যে মেকানিজমটা বা লাস্ট যে মেথডটা আমরা কিভাবে ইথার সিনথেসিস করতে পারি, অ্যাকশন অফ লোয়ার হ্যালোজেনেটেড ইথার উইথ গ্রিগনার রিএজেন্ট। এখন আমরা যদি বড় একটা ইথার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের অলরেডি ছোট একটা ইথার আছে বা ছোট মলিকুল আছে, তাহলে সেই মলিকুলটা থেকে আমরা বড় আর একটা মলিকুল তৈরি করতে চাই। আচ্ছা, হ্যালোজেনেটেড ইথার বলছেন, নট পিওর ইথার, মানে হ্যালোজেনেটেড ইথার যেটা আছে, তাহলে গ্রিগনার রিএজেন্ট হিসেবে যদি ব্যবহার করি, অ্যাকশন অফ লোয়ার হ্যালোজেনেটেড ইথার উইথ গ্রিগনার রিএজেন্ট। তোমরা গ্রিগনার রিএজেন্ট সম্পর্কে সবাই জানো, আমরা লাস্ট চ্যাপ্টারে অথবা ইভেন লাস্ট সেমিস্টারেও পড়াইছি যে RMgX। তাহলে RMgX সেটাই হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যেটাকে আমরা গ্রিগনার রিএজেন্ট হিসেবে বলতে পারি। তাহলে এই যে একটা মনোক্লোরো ডাইমিথাইল ইথার, তাহলে মনোক্লোরো ডাইমিথাইল ইথার, তাহলে এই যে হ্যালোজেনেটেড ইথার, হ্যালোজেনেটেড ইথার যেটা আছে, এই ইথার এই যে একটা ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, আমি বলেছি RMgX, যেভাবে মনে রাখো একই জিনিস, যে এই গ্রিগনার রিএজেন্ট RMgX হিসেবে মনে রাখো, অথবা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অথবা এই যে আরেকটা কি যেন বললাম, যাই হোক, তাহলে সেক্ষেত্রে এই যে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে এই হলো আমাদের গ্রিগনার রিএজেন্ট। এই গ্রিগনার রিএজেন্ট যখন মনোক্লোরো ডাইমিথাইল ইথার অথবা ছোট একটা হ্যালোজেনেটেড ইথারের সাথে বিক্রিয়া করে, তখন এখানে কি ছিল, এক সাইডে 2 সাইডে কিন্তু মিথাইল আছে, তাহলে এই যে ইথাইল গ্রুপটা আছে, এই ইথাইল গ্রুপটা এই ক্লোরিনকে রিপ্লেস করে বসে যাবে।
দেখো তাহলে CH3O CH2, তাহলে এই যে ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এই ম্যাগনেসিয়াম MgBr, তাহলে এখান থেকে যদি এই ইথাইল গ্রুপটা রিমুভ হয়ে যায়, দেন ইউ ক্যান হ্যাভ দ্য প্রোডাক্ট, দিস ইজ Cl। সো এখানে যেটা পাচ্ছি, তাহলে এই যে ম্যাগনেসিয়ামের দুইটা ভ্যালেন্সি, তাহলে এই ক্লোরিনটা যদি চলে আসে তখন ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সিটা ফুলফিল হয়। সো এইখানে আমরা পাবো কি MgBrCl এটা, আর C2H5 এটা যুক্ত হচ্ছে এই যে CH3O CH2 এর সাথে। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি CH3O CH2, এই দেখো CH2, তাহলে এখানে আমরা পাচ্ছি কি C2H5, CH2 তো আছেই, তারপরে আমার C2H5 যুক্ত করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে ফাইনালি যেটা পাওয়া গেল যে মিথাইল প্রোপাইল, এই হলো মিথাইল আর এই পাশে হলো প্রোপাইল। তাহলে সেক্ষেত্রে তোমরা এইভাবে লিখতে পারতা CH2 CH3 এভাবে লেখা যেত, অথবা এখানে যেহেতু এই আমরা C2H5 এই হিসেবে নিয়েছি, সো দ্যাট উই ক্যান হ্যাভ C2H5 আর এখানে CH2 সরি। তাহলে সেক্ষেত্রে মিথাইল প্রোপাইল ইথার, আর এই যে আমাদের ম্যাগনেসিয়াম ব্রোমাইড ক্লোরাইড, কারণ এই যে ক্লোরিনটা ছিল সেই ক্লোরিনটাই ম্যাগনেসিয়ামের একটা ভ্যালেন্সি ফুলফিল করলো, আর ব্রোমিন তো ছিলই। সো বাই দিস ওয়ে উই ক্যান ইনক্রিজ দ্য লেন্থ অফ দ্য রিং or length of the chain for the ether molecule, and that is found from the alkyl magnesium monochlorodimethyl ether। তাহলে এই যে মলিকুল আছে এর সাথে অ্যালকাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড অথবা গ্রিগনার রিয়েজেন্ট বিক্রিয়া করে আমরা এখানে পেলাম কি মিথাইল প্রোপাইল ইথার অথবা লং চেইন বিশিষ্ট একটা ইথার। সো ছোট ইথার থেকে বড় ইথার তৈরি করার জন্য অথবা বড় চেইন বিশিষ্ট একটা ইথার তৈরি করার জন্য যে প্রসেস, সেটা হলো অ্যাকশন অফ লোয়ার হ্যালোজেনেটেড ইথার উইথ গ্রিগনার রিয়েজেন্ট। So this is the end of today's class. If you have any question or comment regarding this, then you are welcome. কারো কোনো প্রশ্ন আছে?